চেক ও স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে কোটি কোটি টাকা তুলে নিচ্ছে একটি চক্র। সিলেট থেকে দুজন আটক, ব্যাংক কর্মকর্তারা জড়িত ধারণা পুলিশের। অর্থ ফেরত পাবার অনিশ্চয়তায় কাজে আসছে না পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি কার্যক্রম, বলছেন বিশেষজ্ঞরা। আস্থা ফেরাতে নতুন আইন দ্রুত কার্যকরের তাগিদ। টানা লোডশেডিং এ বগুড়ার কলকারখানাগুলোর উৎপাদন অর্ধেকে নেমে আসায় লোকসানে ব্যবসায়ীরা। চালের উৎপাদন ব্যাহত হওয়ায় কমছে সরবরাহ। এবং ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে খুলনা ও সাতক্ষীরার উপকূলীয় 4 উপজেলা। 8 বছরেও ক্ষতিগ্রস্তদের হয়নি পর্যাপ্ত কর্মসংস্থান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শহরে বসবাসকারী অনেকেই এই সাঁতার ভুলে গেছে। কাজে আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের এই নদীমাতৃক দেশে আমাদের এখান থেকে সেরা সাঁতারু আজকে বিশ্ব সভায় মর্যাদা পাবে, সেটাই আমাদের লক্ষ্য। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আন্তরিক প্রচেষ্টায় সাঁতার খেলাটি আজকে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তাই নিদর্শন আজকের এই প্রতিযোগিতায় আমাদের ক্ষুদে সাঁতারুগণ তাদের যে মেধা আমরা কিছুক্ষণ আগেই প্রতিফলন দেখতে পেলাম, সেই মেধার প্রতিফলন ঘটেছে। প্রথমবারের মতো আমরা আয়োজন করতে পেরেছি, সেটা হচ্ছে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ। নদীমাতৃক বাংলাদেশ, সেখান থেকেই যারা খুব স্বাভাবিকভাবে সাঁতার শিখেছে তাদেরকে একটু উন্নত মানের প্রতিযোগিতামূলক সাঁতার শিক্ষা প্রদান করা, এটাই আমাদের লক্ষ্য। তাই গ্রামগঞ্জ থেকে আমরা সাঁতারুর খোঁজে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাঁতারুরা অংশগ্রহণ করে পদক নিয়ে আসছেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। কিন্তু তাদেরকে সত্য কথা বলতে কি ঠিক সরকারিভাবে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া বা সেভাবে খুব বেশি একটা সহযোগিতা করার সুযোগ আমাদের অতীতে ছিল না, কিন্তু আজকে তা আমরা করতে পেরেছি। তারপরও আমরা যদি দেখি আমাদের সাঁতারুরা সম্প্রতি ভারতে অনুষ্ঠিত 12তম এসএ গেমসে মাহফুজা খাতুন সাঁতারে মহিলাদের 100 মিটার ও 50 মিটার ব্রেস্ট স্ট্রোকে 2টি স্বর্ণপদক জিতেছেন। এছাড়াও এই গেমসে আরও মোট 17টি পদক অর্জন করে আমাদের খেলোয়াড়রা বিদেশের মাটিতে দেশের সুনাম অর্জন করেছেন। আমি তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। গত বছর অক্টোবর মাসে শ্রীলঙ্কা অনুষ্ঠিত সাউথ এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে আমাদের সাঁতারুরা 2টি স্বর্ণ ও 2টি রৌপ্য সহ 9টি পদক পাওয়ার গৌরব অর্জন করেছে। আমি তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা যখনই সরকার গঠন করেছি, অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছে দীর্ঘ 21 বছর পর, আমরা এসেই চেষ্টা করেছি যে আমাদের ক্রীড়া ক্ষেত্রে আমাদের ছোট শিশু, তরুণ তরুণী, যুব সমাজ কিভাবে সম্পৃক্ত হতে পারে এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং শুধু দেশে না আন্তর্জাতিক পর্যায়েও তারা মর্যাদার আসন পেতে পারে। গতকালকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ খেলায় জয়ী হয়ে আইসিসি টেস্টে তারা আইসিসি খেলায় 6 নম্বরে উঠে এসেছে। শ্রীলঙ্কা ছিল 6 নম্বরে, এখন আমরা বাংলাদেশ 6 নম্বরে, অর্থাৎ একে একে আমরা অনেকেই পিছনে ফেলেছি যারা একসময় বিশ্বের সেরা টিম ছিল। আশা করি একদিন ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশ ক্রিকেটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমরা ক্রীড়া উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
আমাদের যারা এখানে ক্ষুদে সাঁতারুরা তাদের আমি এই সাঁতারের নৈপুণ্য দেখলাম, আমি অত্যন্ত আশাবাদী। কারণ আমাদের বাংলাদেশেরই মানুষ একসময় ইংলিশ চ্যানেল পার হয়েছিল, ব্রজেন দাস এবং মোশাররফ। কাজে আমরা যে পারি এটা আসলে আমরা প্রমাণ করতে পেরেছি। কাজে আমি এটুকুই বলবো যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু খেলাধুলা, সাঁতার এবং বিশেষ করে ফুটবল খেলতেন। এমনকি আমার দাদা নিজেও একজন ফুটবল প্লেয়ার ছিলেন। আমাদের পরিবারটাই আমরা স্পোর্টসের সাথে, খেলাধুলার সাথে জড়িত। আমার ভাই কামাল জামাল এবং তাদের স্ত্রী সুলতানা এবং রোজি দুজনেই স্পোর্টসে পারদর্শী ছিল এবং তারা অংশগ্রহণ করত। আমাদের দুর্ভাগ্য যে আজকে তারা আমাদের মাঝে নেই। 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই সাথে আমার মা, আমার ভাই কামাল জামাল রাসেল। কামাল জামাল দুজনই আমাদের সামরিক বাহিনীর অফিসার ছিল। রাসেল ছোট্ট 10 বছরের, হয়তো সে বড় হলেও হয়তো বড় কিছু হতে পারত। কামাল জামাল স্ত্রী, নবপরিণীত স্ত্রী সুলতানা রোজি, তারাও স্পোর্টসে ছিল। সুলতানা ইউনিভার্সিটিতে স্পোর্টসে ইউনিভার্সিটি ব্লু পেয়েছিল। কিন্তু আজকে 75-এ তাদেরকে আমি সব হারিয়েছি। কিন্তু আমি এটুকু চাই যে আমার বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ বিশ্বসভায় একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক। তাই সর্বক্ষেত্রেই আমাদের ছেলেমেয়েদের যে মেধা, সেই মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। আমরা স্কুল পর্যায় থেকে, যেমন মেয়েদের স্কুলে বঙ্গমাতা ফজলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট একবার প্রাইমারি থেকে আমরা শুরু করেছি। আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট ছেলেদের জন্য আমরা এই প্রতিযোগিতা শুরু করেছি। এই যে আমরা একেবারে তৃণমূল থেকে প্রতিযোগিতা শুরু করছি, তাতে আস্তে আস্তে আমাদের খেলাধুলায় উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে। খেলাধুলায় উৎকর্ষতা বৃদ্ধি পেতে হলে ছোটবেলা থেকেই ট্রেনিং দেওয়া দরকার। এবং সেই সাথে সাথে অন্যান্য যে সমস্ত খেলাধুলা আছে এবং দেশজ খেলাধুলা, সেগুলিকেও আমরা গুরুত্ব দিচ্ছি এবং সেগুলির চর্চারও আমরা ব্যবস্থা করছি। কারণ খেলাধুলার মধ্য দিয়ে আমি মনে করি একদিকে যেমন আমাদের দেশের ছেলেমেয়েদের শারীরিকভাবে তারা সুগঠিত হবে, মনের দিক থেকে তারা উদার হবে, মানসিক শক্তি পাবে, তাদের ভিতরে আত্মবিশ্বাস জেগে উঠবে। লেখাপড়া শিখতে হবে, লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাকেও আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। কাজে এই খেলাধুলার মধ্য দিয়েই আমাদের শিশুদের অনেক মেধা বিকশিত হবার সুযোগ পাবে। সবথেকে বড় কথা, আমাদের প্রতিবন্ধীরা, এই প্রতিবন্ধীদের মাঝে যে মেধা লুকিয়ে আছে সেটাও কিছুক্ষণ আগে সকলে এটা দেখেছেন। শুধু এখানেই নয়, স্পেশাল অলিম্পিক গেমসে আমাদের এই প্রতিবন্ধীরা যখন গিয়েছিল, সে সময় আমি যখন 96 সালে প্রথম প্রধানমন্ত্রী হই, 96 সাল থেকে 2001 যখন ছিলাম, তখন আমি ব্যবস্থা করে দিয়েছিলাম তাদের পাঠাতে আমেরিকায় স্পেশাল অলিম্পিক গেম হয়। তারা 21টা স্বর্ণ এবং প্রায় 71টা বিভিন্ন পদক বাংলাদেশের জন্য নিয়ে এসেছিল। এমনকি এই প্রতিবন্ধীরা ক্রিকেট খেলা থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা এবং স্পোর্টসে তাদের মেধার পরিচয় দিয়েছে। কাজেই তাদের ভিতরেও, তারা প্রতিবন্ধী হতে পারে কিন্তু তাদের ভিতরে যে সুপ্ত চেতনা রয়েছে এবং মেধা রয়েছে সেটাও বিকশিত হবার একটা সুযোগ আমাদের করে দিতে হবে। আমরা তাও করে দিচ্ছি। আমাদের সবসময় লক্ষ্য থাকবে আমাদের দেশ যেন আরো এগিয়ে যেতে পারে। বাংলাদেশ শুধু আজকে অর্থনৈতিক ও সামাজিকভাবেই এগিয়ে যাচ্ছে না, আজকে আমরা ক্রীড়া ক্ষেত্রে, সাংস্কৃতিক অঙ্গনেও বাংলাদেশ বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে, বিশ্বে মর্যাদার আসন তারা পাচ্ছে। কাজে আমরা সেদিকে লক্ষ্য রেখে সমগ্র বাংলাদেশে প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম আমি করে দিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, আমাদের দেশে একটা ধারণা যে স্টেডিয়াম মানেই চারিদিকে ওয়াল দিয়ে ঘেরা থাকবে আর সেটা হবে স্টেডিয়াম, তা কিন্তু না। আমরা চাই খেলাধুলার মাঠ, এবং এই মাঠে যখন সবাই খেলবে, আশেপাশে যারা চলাফেরা করবে তারাও যেন দেখতে পারে এবং এই দেখার মধ্য দিয়ে তাদের ভিতরেও একটা উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি হবে। সেইভাবে প্রতিটি উপজেলায় একটি করে খেলার মাঠ
এবং ছোট্ট করে একটু গ্যালারি এবং সেখানে গ্রিন রুম এবং সব ব্যবস্থা আমরা করে দিচ্ছি, যাতে ওই উপজেলা ভিত্তিক খেলাধুলার চর্চা হয়। জেলায় জেলায় আমরা সুইমিং পুল করে দিচ্ছি। তবে আমি এটা বিশ্বাস করি যে সঠিকভাবে সাঁতার শিখতে গেলে খোলা পানি অর্থাৎ পুকুর, নদী, এখানেই খাল, এখানেই যে যত বেশি সাঁতার কেটে শিক্ষা গ্রহণ করতে পারবে তত বেশি তার মেধা বিকাশের সুযোগ হবে। পাশাপাশি হ্যাঁ, আন্তর্জাতিক মানের যখন প্রতিযোগিতায় যাবে তখন আন্তর্জাতিক মানের যে নিয়ম কানুনগুলি আছে, রুলস রেগুলেশন আছে, সেটাও শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু প্রাথমিকভাবে একেবারে তৃণমূল পর্যায় থেকেই যারা একেবারে স্বাভাবিকভাবে প্রকৃতির সাথে মিশে যারা সাঁতার শিখে আসছেন, সেখান থেকে আমরা মেধা অন্বেষণ করছি এবং আজকে তার ভালো একটা ফলাফল আমরা দেখতে পারলাম। কাজে আমি এই জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে যারা আজকে এই সেরা সাঁতারু খোঁজে বাংলাদেশ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি বাস্তবায়ন করেছেন। কারণ 64 জেলা থেকে বাছাই পর্বের মধ্যে সর্বশেষে 60 জন সাঁতারু বাছাই করা হয়েছে এবং সেই সাথে সাথে যারা এই বাছাই পর্বের সাথে সম্পৃক্ত ছিলেন, আমি সকলকে ধন্যবাদ জানাই যে এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী, কোচ, অফিসিয়াল, তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। অত্যন্ত সফলতার সাথে আপনারা এটা বাস্তবায়ন করেছেন। কাজে আমরা এটুকুই চাই যে আমাদের দেশ এগিয়ে যাক এবং আমি আশা করি আজকে যে ক্ষুদে সাঁতারু তারা যেভাবে তাদের সাঁতারে নৈপুণ্য দেখালো, আমাদের যে লক্ষ্য ভবিষ্যতে যে এক সময় আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ সবার সেরা হবে, সেই আশা নিয়েই আমি সকলকে, বিশেষ করে আমাদের ক্ষুদে সাঁতারু সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমার দোয়া আশীর্বাদ সবসময় আমাদের এই ক্ষুদে সাঁতারুদের সাথে থাকবে। সবাইকে আমি দোয়া জানাচ্ছি, আশীর্বাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, উন্নত হবে এবং সেই সাথে সাথে আয়োজককারী সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বনানীতে নৌবাহিনী সদর দপ্তরে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্টের সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। ফিরছি অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে। হুবহু অন্যের চেক ও স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে কোটি কোটি টাকা তুলে নিচ্ছে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র। সিলেট সোনালী ব্যাংকের বন্দরবাজার শাখা থেকে 29 লাখ টাকা তোলার সময় সন্দেহ হওয়ায় এই চক্রের দুজনকে আটক করেছে পুলিশ। এর আগে ওই ব্যাংকের আম্বরখানা শাখা থেকে 7 লাখ টাকা তোলে এই চক্র। দিগেন সিং এর ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। জোহরা বেগম নামের এই মহিলা গত রোববার সোনালী ব্যাংকের জিন্দাবাজার কর্পোরেট শাখার 34114849 নম্বর অ্যাকাউন্ট থেকে 29 লাখ টাকা তুলতে চান। এর মধ্যে দুটি চেকের মাধ্যমে 19 লাখ ও পে অর্ডারে 10 লাখ। এই অ্যাকাউন্টের মালিক লন্ডন প্রবাসী। মহিলা নিজেকে প্রবাসীর স্ত্রী দাবি করেন। চেক ও স্বাক্ষর হুবহু হওয়ায় তাকে টাকা দেওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন ব্যাংক কর্মকর্তারা, কিন্তু অসামঞ্জস্য কথাবার্তার কারণে সন্দেহ হয়। এক পর্যায়ে ভুল তথ্য দেয়া শুরু করলে মহিলা ও সাথে থাকা দাউদ ইব্রাহিম নামের আরেকজনকে আটক করে পুলিশে দেয়া হয়। ব্যাংকের এজিএম এমরানুল্লাহ জানিয়েছেন, 17 মে এই মহিলাই আম্বরখানা শাখা থেকে চেক ও স্বাক্ষর জাল করে অন্যের 7 লাখ টাকা তুলে নিয়েছে। সোনালী ব্যাংকের ঢাকা সহ আরো অনেক শাখা থেকেও লাখ লাখ টাকা উত্তোলন করেছে বলেও জানান তিনি। দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে শত শত ব্রাঞ্চ, কয়েক ডজন ব্যাংকে তারা এই ধরনের জালিয়াতি কাজ সংগঠন করেছে। প্রযুক্তির সাহায্য নিয়ে তারা সিগনেচারগুলি হয়তো কোনোভাবেই তারা খুব কাছাকাছি নিয়ে যায়, যেটা যে কোনো ব্যাংকার সাধারণভাবে এটা ট্রেস করা খুব মুশকিল। এরা শুধু সোনালী ব্যাংক নয়, দেশের অধিকাংশ ব্যাংকের শাখা থেকে এই পন্থায় টাকা উত্তোলন করেছে। চক্রটি বেশ শক্তিশালী উল্লেখ করে পুলিশ জানায়, এদের জিজ্ঞাসাবাদে মূল হোতাদের বের করা সম্ভব। তারা একটা সংঘবদ্ধ চক্র,
তারা যে শুধু সিলেটে এই কাজটা করছে তা কিন্তু না, এটা সারা বাংলাদেশে তাদের এই কাজ, চক্রটা কাজ করছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে কিন্তু তারা বেশ কিছু জেলার নাম বলছে, যেমন চাঁদপুরের নাম বলছে, ঢাকার কিছু শাখার নাম বলছে, সিলেটের বেশ কিছু শাখার নাম বলছে। ইমরানুল্লাহ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে অপরের চেক ও জাল স্বাক্ষর করে টাকা তুললেও গ্রাহকদের আস্থাহীনতার ভয়ে কোনো ব্যাংক বাইরে তা জানায়নি। এই প্রথম চক্রের দুজনকে আটক করা সম্ভব হয়েছে। তবে ব্যাংকের কারো সহায়তা ছাড়া অন্যের চেক ও স্বাক্ষর পাওয়া সম্ভব নয় বলে মনে করে পুলিশ। ব্যাংকাররা ব্যাংকের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য এই ধরনের জালিয়াতি কার্যক্রম যখন উদ্ঘাটিত হয় তখন তারা নিজেরা বিভিন্নভাবে ব্যক্তিগত উৎস থেকে অ্যারেঞ্জ করে টাকাটা পরিশোধ করে তাদের নিজেদের চাকরির স্বার্থ এবং ব্যাংকের স্বার্থ দুইটাই তারা রক্ষা করে। চেক নাম্বারও হুবহু মিলবে, স্বাক্ষর মিলবে, এটা একটা সূক্ষ্ম কাজ। এই সূক্ষ্ম কাজের সাথে আমার মনে হয় এটা বড় লেভেলের কিছু জড়িত হতে পারে। আইদার ব্যাংকের কেউ জড়িত থাকতে পারে, আসলে তদন্ত ছাড়া বলা যাবে না। বুধবার আদালতের মাধ্যমে জোহরা ও ইব্রাহিমকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা শামসুল হক, জিমি, হানিফ ও রাশেদ নামের 3 হোতা তাদের সাথে জড়িত থাকার তথ্য দিয়েছে। অনুসন্ধানে জানা গেছে, আসামিদের পক্ষে মামলার যাবতীয় অর্থ যোগান দিচ্ছেন ওমান প্রবাসী সুমন নামের এক ব্যক্তি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বিনিয়োগ করার পর অর্থ ফেরত পাওয়ার অনিশ্চয়তায় কাজে আসছে না সরকারের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি কার্যক্রম। তাই প্রতি বাজেটে বরাদ্দ দিলেও কাজে লাগে না সেই অর্থ। তবে আশার কথা, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পিপিপি বিষয়ক নতুন আইন করেছে সরকার। গঠন করা হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি। বিশেষজ্ঞরা বলছেন, আইন কার্যকর করতে পারলে আলোর মুখ দেখবে পিপিপি। সেই সঙ্গে চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়ানোরও সুপারিশ তাদের। সাজিদ রাজু রিপোর্ট। অবকাঠামো উন্নয়নে পেছনের সারিতে থাকা বিশ্বের 10টি দেশের একটি বাংলাদেশ। এই অবস্থান থেকে সরে এসে উন্নয়ন কার্যক্রমে গতি আনতে 2009-10 অর্থ বছরে প্রথম বরাদ্দ পায় সরকারের নব উদ্যোগ বিনিয়োগ প্রয়াস পিপিপি। শুরু থেকেই এই উদ্যোগের উদ্দেশ্য ছিল সেবা খাতে সরকারি বিনিয়োগের সঙ্গে বেসরকারি খাতকে যুক্ত করা। সে অনুযায়ী প্রথম অর্থ বছর থেকেই টানা বরাদ্দ পেয়ে আসছে পিপিপি। তবে মেয়র হানিফ ফ্লাইওভার ছাড়া উল্লেখ করার মতো কোনো প্রকল্প বাস্তবায়ন হয়নি। ব্যয় করতে না পেরে বরাদ্দ অর্থ স্থানান্তর করা হয়েছে ভর্তুকি খাতে। ছিল জমি অধিগ্রহণ, প্রকল্প বাস্তবায়ন সহ নানা ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা। তবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আইন 2015 এক্ষেত্রে আশা জাগাবে বলে অভিমত অর্থনীতি বিশ্লেষকদের। যেসব জটিলতা ছিল সেগুলো এখন দ্রুত সমাধান হয়ে যাবে, যেহেতু পিপিপি পরিচালনার জন্য একটি আইনগত অথরিটি তৈরি হয়েছে, যার চেয়ারম্যান হবেন স্বয়ং প্রধানমন্ত্রী। চুক্তির মধ্যে এটা স্বীকার করে নেওয়া হয়েছে যে প্রাইভেট সেক্টরের টল আদায়ের অধিকার থাকবে, সুতরাং সেদিক থেকেও একটা সুবিধা। পারস্পরিক একটা বোঝাপড়া এবং ট্রাস্টের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এগুলো বেশ দীর্ঘমেয়াদী এবং সেখানে রিটার্নটাও কিরকম আসবে সেখানে কিন্তু একটা অনিশ্চয়তা থেকেই যায়। পিপিপি ব্যবস্থা দীর্ঘমেয়াদী ও অংশীদারিত্বমূলক হওয়ায় এতে জনগণের স্বার্থ যেন অক্ষুণ্ণ থাকে সে ব্যাপারে সুষ্ঠু নজরদারির তাগিদ অর্থনীতিবিদদের। তারা বলছেন, এর আওতাধীন প্রকল্পের ব্যয় ও ব্যবস্থাপনা হতে হবে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক। যেহেতু পাবলিক এবং প্রাইভেট এই দুটো মিলে হচ্ছে, পাবলিক যে পার্টটা, এই পার্টটা তো জনগণের পার্ট, জনগণের পক্ষ থেকে সরকারকে ওই ভূমিকাটা পালন করতে হচ্ছে। সুতরাং লাভের বিরাষ্ট্রীয়করণ এবং ক্ষতির রাষ্ট্রীয়করণ না হয়। কার কি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস হবে সেটা তো নির্ধারণ করতে হবে প্রজেক্ট বাই প্রজেক্ট। সেইখানে কনসালটেন্সি দিয়ে হিসাব করা এবং সমস্ত প্রক্রিয়াটাকে ট্রান্সপারেন্ট রাখা। সেই সঙ্গে বিনিয়োগ আকৃষ্ট করতে চলতি অর্থ বছর বরাদ্দ বাড়ানোরও পরামর্শ তাদের। পাবলিক ইন্টারেস্টের সাইডটা দেখবে সরকার। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিনের লোডশেডিংয়ে বগুড়ার কলকারখানাগুলোতে উৎপাদন অর্ধেক নেমে এসেছে। লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে বোরো মৌসুমের শুরুতে চালের উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ কমে যাচ্ছে। এতে বিরূপ প্রভাব পড়েছে বাজারে। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। 8 টন 9 টন প্রতিদিন আমাদের প্রোডাকশন হইতো পরিপূর্ণ বিদ্যুৎ পাইলে। সেই প্রোডাকশনের আজকের অবস্থা আমাদের কোন জায়গায় যে দাঁড়াইছে, এটা মানে অনেক কষ্টের সাথে বলতে হচ্ছে যে সেটা 3 টনে চলে আসছে। তার মানে 5 টন আমার প্রোডাকশন কমে গেছে বিদ্যুতের কারণে।
গত কয়েকদিনের অব্যাহত লোডশেডিংয়ে বগুড়ার বিসিক শিল্পনগরীর রাব্বির মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক এভাবেই তার কারখানার দুরবস্থার কথা জানান। প্রতিদিন ব্যাংক সুদ, কর্মচারী বেতন আর অন্যান্য খরচ মিলে 1 থেকে 1.5 লাখ টাকা লোকসান যাচ্ছে তার মতে জেলার চাউল কল সহ ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্প কলকারখানার অবস্থা একই রকম। 1 ঘন্টা থাকে, মনে করেন 2 ঘন্টা নেই। কাঁচা ধান নিয়ে আসছি আমরা, মনে করেন কাঁচা ধানগুলো তো ঠিক মতো যদি ডাইরেক্ট না উঠাই, ধান নষ্ট হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, চাউল কালার নষ্ট হয়ে যাচ্ছে। চুক্তিতে কাজ নেওয়া শ্রমিকরা তাদের কাজ বুঝিয়ে দিতে না পারায় পারিশ্রমিক পাচ্ছেন না। এ অবস্থায় পরিবার নিয়ে তারা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। দিনের মধ্যে 4 ঘন্টায় কারেন্ট থাকে না, আর আমরা প্রোডাকশন হয় না, আমাদের রিপেয়ারিং কাজ হচ্ছে না। আমরা যদি কাজ না করতে পারি তা আমাদের সংসার কিভাবে চলবে? আমাদের ছাল পালক নিয়ে লেখাপড়া করায়, সব ছাল হয়তো স্কুলে বেতন দিতে পারি না, প্রাইভেট পড়ার টাকা দিতে পারি না। লোডশেডিংয়ে ব্যবসায়ীদের পাশাপাশি কৃষক, শ্রমিক সবারই ক্ষতি হচ্ছে। তাই এ ব্যাপারে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। সরকার যদি একটি উদ্যোগ না নেয়, তাহলে আমি মনে করি যে এই সেক্টরের একটি বিরাট ক্ষতি হবে এবং ধস নামবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে বগুড়া জেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে 300 মেগাওয়াট। গড়ে প্রতিদিন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে 167 মেগাওয়াট। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে বাস্তবসম্মত কর হার নির্ধারণে এনবিআরকে উদ্যোগী হওয়ার কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর রপ্তানি বহুমুখীকরণ বিষয়ক এক সেমিনারে তিনি কথা বলেন। সেমিনারে বিদেশি বিনিয়োগ বাড়াতে বিদ্যমান নীতি কৌশলের পরিবর্তন করা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের চাহিদা কমে যাওয়া, পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া আর ডলারের বিপরীতে টাকার শক্তিশালী অবস্থানের কারণে বর্তমানে বাড়তি চ্যালেঞ্জের মুখে দেশের পোশাক খাত। একই সঙ্গে সাভারে ট্যানারি স্থানান্তরের পর পুরোদমে চালু না হয় চলতি অর্থবছর এ খাত থেকেও আয়ের লক্ষ্যমাত্রা পূরণে সন্দিহান সরকার। এমন পরিস্থিতির উল্লেখ করে রপ্তানি বহুমুখীকরণ বিষয়ক সেমিনারে রপ্তানি আয় বাড়াতে তথ্য প্রযুক্তি সহ নতুন নতুন পণ্যের বাজার তৈরিতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। নিউজিল্যান্ড আমাদের এক্সপোর্ট নাই, তার 100% ডিউটি দিয়েছে। চায়না আমাদেরকে ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস দিয়েছে। এখন যারা ব্যবসায়ী তারা যদি এই ডাইভার্সিফিকেশনের সুযোগ গ্রহণ না করে। এ সময় রাজস্ব আয় বাড়াতে গিয়ে ব্যবসায়িক পরিবেশ যেন বাধার মুখে না পড়ে তা নিশ্চিতে এনবিআরকে আরো সতর্ক পদক্ষেপ নেওয়ার কথা বলেন মন্ত্রী। রেভিনিউ কালেকশন করার জন্য যে আমরা ডিউটি কাস্টমারি যদি বাড়াই, তাতে যদি রেভিনিউ বেশি হয়, এটা আমার লেম্যান, আমার কাছে এটা মনে হয়। কিন্তু একটা বাস্তবসম্মত যদি হয় তখন রেভিনিউ দিবেও এবং আয়ও বেশি হবে। কিন্তু ট্যাক্সেশনের বিষয়ে আমি 34টা রিফর্ম প্রপোজাল দিয়েছি এনবিআর কাছে। উই আর এনগেজড উইথ এনবিআর। সেমিনারে অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করা, শিল্প মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল হওয়া এবং আমদানি রপ্তানিতে বিশেষ পণ্যের ওপর শুল্ক কমানোর পরামর্শ দেন বক্তারা। ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যাজ সাচ মিনিস্টার অফ ইন্ডাস্ট্রি কিন্তু টোটালি আমি বলবো যে অ্যাবসেন্ট ফ্রম দি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। আমাদের এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্টটাকে আরো ফ্লেক্সিবল করতে হবে। সেখানে অবশ্য বাংলাদেশ ব্যাংকের ভূমিকাই বেশি এবং এই ফ্লেক্সিবিলিটি দুই দিকেই থাকে, এক্সচেঞ্জ রেট বাড়ার ক্ষেত্রে, এক্সচেঞ্জ রেট কমার ক্ষেত্রে। The basic purpose যদি income and employment হয়, that comes both from the export sector and non-export sector as well. নতুন ভ্যাট আইন কার্যকরের ক্ষেত্রে দেশীয় শিল্প যেন সুরক্ষা পায় সেদিকে নজর রাখারও তাগিদ দেন আলোচকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটে ভ্যাটের হার কমিয়ে এর আদায়ের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ মির্জা আজিজুল ইসলাম। আর শিক্ষার গুণগত মান বাড়িয়ে এ খাতে থোক বরাদ্দ ও নারী উন্নয়নে টার্গেট ভিত্তিক বাজেট প্রণয়নের দাবি বিশেষজ্ঞদের। আগামী বাজেটে ভ্যাটের হার 15% থেকে কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। আসছে বাজেটে ভ্যাটের হার, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, দরিদ্র বৈষম্য, পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন ইস্যুতে বাজেট বিষয়ক গোলটেবিলের আয়োজন করে দৈনিক আমাদের সময়। আলোচনার শুরুতেই বাজেট 2017-18 বিচার্য বিষয়সমূহ নিয়ে একটি নিবন্ধ পাঠ করেন অর্থনীতিবিদ এম.এ. আকাশ। ভ্যাটের হার যা আছে তাই থাকা উচিত কি, নাকি সাধারণভাবে বা ক্ষেত্র বিশেষে কিছুটা কমানো উচিত? এ সময় ভ্যাটের হার 10% নামিয়ে আদায়ের পরিধি বৃদ্ধি, মানভেদে করারোপ এবং রাজস্ব শৃঙ্খলা আইন করার আহ্বান জানান বক্তারা।
তবে আসছে বাজেটে ভ্যাটের হার 15% থেকে কমিয়ে সহনীয় পর্যায়ে রাখা হবে বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং নীতি নির্ধারণী মহলে ব্যাপক আলোচনা হচ্ছে, সময়ও বেশি নাই। তবে এটি ঠিক যে 15% না, কিছু কমানো হবে। রাজস্ব শৃঙ্খলা আইন তৈরি করা দরকার, যেটা দুনিয়ার বিভিন্ন দেশে আছে। ভ্যাটটা যেহেতু কনজাম্পশন বেসড, এটা নিঃসন্দেহে ভোগের বৈষম্য বাড়াবে। শিক্ষা খাতে গুণগত মান বৃদ্ধি করতে বাজেটে শিক্ষক প্রশিক্ষণে থোক বরাদ্দ ও নারী উন্নয়নে টার্গেট ভিত্তিক বাজেট প্রণয়নের দাবি জানান বক্তারা। নারীদের জন্য যে বাজেট, সেটা আমার নারী উন্নয়ন নীতি, তার অ্যাকশন প্ল্যান, তার যে প্রোগ্রাম, সেটা অনুযায়ী দিচ্ছেন কিনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণের জন্য একটা থোক বরাদ্দ রাখা দরকার। রাজনীতির কারণে যে সমস্ত উপাচার্যদেরকে আপনারা নিয়োগ দিচ্ছেন, এটা যদি বন্ধ করা না যায়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এটা কাগজ কলমেই থেকে যাবে। ট্যাক্সেশন পলিসিটা 5 বছরের জন্য নির্ধারণ করা উচিত, যাতে করে আমরা সুদূরপ্রসারী বা লং টার্ম প্ল্যানিং করতে পারি। মাল্টিপল এক্সচেঞ্জ রেট এন্ড মাল্টিপল ভ্যাট রেট নো, কোথাও হয় না। এ সময় বক্তারা অর্থনীতির টেকসই উন্নয়নে শুধু মধ্যম আয় মান নির্ধারণ না করে নাগরিকদের মধ্যবিত্তে পরিণত করার পাশাপাশি ধনীদের উপর করারোপ এবং দরিদ্রদের জন্য ব্যয় করার আহ্বান জানান। জাতির পিতা বলে গেছেন, বড় লোকদের বেশি বেশি করে কর দিতে বলো, যাতে ছোটরা বড় হতে পারে। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলালিংকের গ্রাহক হলে বিনামূল্যে মিলবে প্রিপেইড মাস্টার কার্ড। কার্ড ইস্যু করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমটিবি। আর ডিজিটাল লেনদেনে ব্যবহার হবে মাস্টার কার্ডের শক্তিশালী নেটওয়ার্ক। গতকাল এই মাস্টার কার্ডের উদ্বোধন করে এই কথা জানানো হয়। শুধু বাংলালিংক গ্রাহকরা এই কার্ড ব্যবহারের সুবিধা পেলেও এর ফলে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিতে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করে 3 প্রতিষ্ঠানই। কামরুল হাসান সবুজের রিপোর্ট। দেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতে কয়েক বছর ধরেই গুরুত্ব পাচ্ছে সব পর্যায়ের মানুষের অংশগ্রহণের নীতি বা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি। এক্ষেত্রে আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও উন্নত সেবা নিশ্চিত করতে ক্রমেই বাড়ছে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের পরিধি। এই সেবাকে আরো সহজ করতে 3 কোটিরও বেশি গ্রাহকের মোবাইল অপারেটর বাংলালিংকের উদ্যোগে চালু করা হয়েছে প্রিপেইড মাস্টার কার্ড, আমার প্রথম ইজি পেমেন্ট কার্ড। বিনামূল্যে এই কার্ড পাবেন বাংলালিংক গ্রাহকরা। গ্রাহকদের প্রত্যাশা যেন নিরাপদ রাখা হয় তাদের প্রতিটি লেনদেন। এখন যেহেতু আমরা ইন্টারনেটেই সব কেনাকাটা করি, আমাদের পেমেন্টটাও ইজি হয়ে যাচ্ছে। যেহেতু কার্ডের ব্যবহার করাতে অনেক জালিয়াতি হতে পারে, সিকিউরিটিটাতে এনশিওর করা হয়। আমাদের জেনারেশনের স্টুডেন্টসরা যারা আছি আমরা, তারপরে যারা ইয়াং প্রফেশনাল হচ্ছে, তারা সবাই বেনিফিটেড হবে। বাংলালিংক কর্তৃপক্ষ বলছে, এমটিবি থেকে ক্যাশ ইন করার পর এই কার্ড ব্যবহার করে কেনাকাটা, মোবাইলের ব্যালেন্স রিচার্জ, নগদ টাকা উত্তোলন সহ মাস্টার কার্ডের সকল সুবিধা পাবেন গ্রাহকরা। আমাদের 3 কোটির বেশি গ্রাহক এবং দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক। গ্রাহকদের অনেকেই ব্যাংকিং কার্যক্রমের বাইরে, তাদেরকে অন্তর্ভুক্ত করেই আমরা এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছি। আমার মনে হয় ডিজিটাল বাংলাদেশ গঠনে এটি একটি বড় পদক্ষেপ। এই উদ্যোগ আর্থিক লেনদেনে আরো শৃঙ্খলা নিয়ে আসবে বলে প্রত্যাশা ব্যাংক কর্তৃপক্ষের। আমাদের যারা সব জনগণ ক্রেডিট কার্ড পায় না, তো এই প্রিপেইড কার্ডের মাধ্যমে তারা তাদের একটা জ্ঞান হবে ক্রেডিট কার্ড কিভাবে ব্যবহার করে। আর অর্থনৈতিক কার্যক্রম সম্বন্ধে আমাদের যে আপনার জ্ঞান এবং যে শৃঙ্খলা, সেটা সামনে আরো উন্নত হবে। দেশে বিদেশে অর্থ লেনদেনে সর্বোচ্চ গ্রাহক সেবা দেওয়ার কথা জানালেন মাস্টার কার্ড কর্তৃপক্ষ। গ্লোবালি যেমন আমরা ইনোভেশনকে বিশ্বাস করি, গ্লোবালি আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশন আমাদের ওয়ান অফ দ্য ফোকাস এরিয়া, এবং পাশাপাশি আমরা সবসময় চেষ্টা করি যে টু অ্যাড্রেস দ্য আনব্যাংক পপুলেশন। এই জনগোষ্ঠীটাকে আমরা কভার করছি, আমরা বটম অফ দ্য পিরামিডকে কভার করছি। বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুনের মধ্যে থেকেই একটা শর্ট কেওয়াইসির মাধ্যমে আমরা এই কার্ডটা দিব। রমজানের মাঝামাঝি থেকে এই কার্ড পাবেন বাংলালিংক গ্রাহকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। কিছু শর্ত পূরণ করতে পারলে 2025 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে পৌঁছতে পারে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আহমেদ। তবে সেক্ষেত্রে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে সরকারকে নীতি সহায়তা দিতে হবে বলেও মনে করেন তিনি। গতকাল রাজধানীতে একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে। এক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত শুল্কমুক্ত পণ্যের রপ্তানিতে বাংলাদেশের জন্য বড় বাজার হতে পারে। তাদের মতে অশুল্ক বাণিজ্যে বাধা দূর করতে দুদেশের সরকারি বেসরকারি পর্যায়ে আরও কাজ করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন সিংলা বলেন, বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশের রেল খাতের উপর গুরুত্ব দিচ্ছে ভারত।
সেই সাথে সমুদ্র অর্থনীতির বিকাশ এবং বঙ্গোপসাগরের নিরাপত্তায় দুদেশের গবেষণা এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। Bangladesh would have doubled 2025 সাল নাগাদ বাংলাদেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি 2 অঙ্কে পৌঁছাবে। বাংলাদেশের বিনিয়োগ জিডিপি অনুপাত 40% উন্নীত হবে। তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। বিশেষ করে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে সরকারি নীতি সহায়তা আরো বাড়াতে হবে। বেসরকারি খাতের জন্য করণীয় হচ্ছে দেশকে সবচেয়ে কম ট্যাক্স জিডিপি অনুপাতের তালিকা থেকে বের করে আনতে হবে। Critical limit of 20% of GDP. বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় জাপানিদের মাঝে এখনো কিছুটা উদ্বেগ থাকলেও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ জাপান সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল সচিবালয়ে জাইকা প্রেসিডেন্টের নেতৃত্বে সংস্থাটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকের পর সাংবাদিকদের এই কথা বলেন অর্থমন্ত্রী। জাপানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, জনশ্রুতি অনুযায়ী জাপান এবছরে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দিয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ভ্যাটের হার খুব বেশি কমানো সম্ভব না, তবে ব্যবসায়ীরা যেন স্বস্তিতে থাকে এজন্য টার্নওভার ট্যাক্সের সীমা $1 কোটি বেশি করা হবে। এর আগে জাইকার প্রেসিডেন্ট সিনিচি তিকাওয়াকার নেতৃত্বে সংস্থাটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী। জাপানের যে কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি অফ বাংলাদেশ, এটা সম্বন্ধে উনি বললেন যে ফাউন্ড ইট ভেরি গুড হিয়ার। অ্যান্ড অফকোর্স জাপানে আবার এটা নিয়ে চিন্তাভাবনা অন্যরকম হচ্ছে কেননা এখনো তো আমরা জঙ্গিদের ধরছি। দে আর স্যাটিসফাইড উইথ দি স্টেপস বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ বিন টেকিং এগেইনস্ট এক্সট্রিমিজম। এখন দেখছি যে ওই যে রেট কমানো খুবই কষ্ট। বিজনেস পিপল দ্যাট ইউ উইল বি গিভেন, এটা স্বস্তি অবস্থায় থাকবে না। বিশেষ করে যারা চিৎকার করে তাদের ওই $1 কোটি উপরে হলে তাদের আর অত চিৎকার করার সুযোগ কমে যাবে। দারিদ্রদের সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে বাজেটের রূপরেখা দিয়েছে হোয়াইট হাউস। রূপরেখায় বাজেটের আকার ধরা হয়েছে $4.1 ট্রিলিয়ন। এ বাজেটে খাদ্যে ভর্তুকি কমানো, স্বল্প আয়ের মানুষের জন্য স্বল্প ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা, প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুবিধা, শিক্ষার্থীদের শিক্ষা ঋণে ভর্তুকির ব্যবস্থা ও মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির সময় ভাতা দেওয়ার প্রস্তাবনা রয়েছে। এছাড়া মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য $1,600 কোটি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এরপর সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভের সম্মতির পর বাজেট প্রস্তাবনা কংগ্রেসে উত্থাপন করা হবে। 2027 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্বৃত্ত বাজেট হবে বলে আশাবাদ দেশটির সরকারের। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলি। চেক ও স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে কোটি কোটি টাকা তুলে নিচ্ছে একটি চক্র, সিলেট থেকে 2 জন আটক, ব্যাংক কর্মকর্তারা জড়িত ধারণা পুলিশের। অর্থ ফেরত পাবার অনিশ্চয়তায় কাজে আসছে না পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি কার্যক্রম, বলছেন বিশেষজ্ঞরা। আস্থা ফেরাতে নতুন আইন দ্রুত কার্যকরের তাগিদ। এবং টানা লোডশেডিংয়ে বগুড়ার কলকারখানাগুলোর উৎপাদন অর্ধেকে নেমে আসায় লোকসানে ব্যবসায়ীরা, চালের উৎপাদন ব্যাহত হওয়ায় কমছে সরবরাহ। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।